জীবনের সব গল্প ঠিক সময়ে ঘড়ি ধরে হোক বা না হোক, আমাদের গল্প কিন্তু ঘড়ি মিলিয়েই শুরু হয়, ঠিক রাত ৯টায়। এটা শুধু গল্পেরই সময়। শুনছেন ৯টার গল্প, গল্পে গল্পে জমজমাট। নীরু, নীরু, এখনো ঘুমোসনি তুই? কত রাত হলো জানিস? হ্যাঁ, ঠান্ডা হাওয়ার মধ্যে জানলা খুলে মেয়ের কাণ্ড দেখো। এই তো সবে অসুখ থেকে উঠলি তো। বাঁশিটাকে বাজাচ্ছে দাদা। বাঁশি কোথায়? ও হ্যাঁ, তাই তো। কে আর বাজাবে বল? একজনই তো আছে, আর কে বাজাবে এমন সুর? শরৎদা? হ্যাঁ, সেই মানুষটা একেবারে উন্মাদ। এই রাত্রিরে বৃষ্টির মধ্যে কে জানে কোথায় বসে আছে। যাকে নে নে, এখন ওঠ দেখি, জানলাটা বন্ধ করি। ওঠ ওঠ ওঠ। তুমি যাও দাদা, আমি ঠিক শুয়ে পড়ব। শুয়ে পড়বি? আচ্ছা বেশ, দেরি করিস না যেন। হ্যাঁ, জানলাটা বন্ধ করে দিস কিন্তু। বাঁশি মানে বুঝি কান্না। আকাশটা আজ যেন একেবারে ভেঙে পড়েছে। শরৎচন্দ্র চট্টোপাধ্যায়ের জীবনের এক সত্যি প্রেমের কাহিনী অবলম্বনে আজকের গল্প হে নিরুপমা। (1897) সালে ভাগলপুরের খঞ্জরপুর এলাকাটা একেবারে কলকাতার মতো। শহরের ঘিঞ্জি ব্যাপারটা সেখানে নেই ঠিকই, তবে সেখানকার বেশিরভাগ লোকই বাঙালি। তার উপর গল্প, কবিতা, উপন্যাসের প্রতি সেখানকার মানুষের বেশ ভালোই টান আছে। তাই খঞ্জরপুরকে বোধহয় প্রবাস বলাটা ঠিক হবে না। নফরচন্দ্র ভট্টর বাড়িটা এই এলাকাতেই। ভাগলপুরের বাঙালিদের মধ্যে ভট্টমশাইয়ের বেশ নামডাক আছে, তবে সেটা সুনাম না দুর্নাম তা নিয়ে অবশ্য তর্ক চলতেই পারে। নিজে ৩-৩টে বিয়ে করেছেন, তবে বিদ্যাসাগরের বিধবা বিবাহকে মোটেই পাত্তা দেন না ভট্টমশাই। তার ছেলে বিভূতিভূষণ, ইন্দুভূষণরা আচার আচরণ আর মানসিকতার দিক থেকে বেশ কিছুটা আধুনিক হলেও ভয়ের চোটে বাবার মুখের ওপর কিছুই বলতে পারে না তারা। ছোট বোন নিরুপমা মাত্র 14 বছর বয়সে বিধবা হয়ে যখন ফের সেই ভাগলপুরে ফিরে এলো, দাদাদের বুক ফেটে গেলেও মুখ ফুটে কিছু বলতে পারল না তারা। ভট্টবাড়ির বড় আদরের মেয়ে নিরুপমা। নীরুর বৌদিদি মণিমালা নীরুর এমন কপাল কিছুতেই মেনে নিতে পারল না। অমন একটা ননির পুতুল মেয়ে আমাদের, তার এমন বেশ যে আমি আর দেখতে পারছি না গো। কিছু একটা করো না, বাবাকে যদি... তুমি খেপেছ মনি? হ্যাঁ, বাবাকে গিয়ে এখন এইসব বলতে যাব? বাবাকে চেনো না তুমি? তার চেয়ে বরং নীরুকে... নীরুকে? থামলে কেন? বলো, কি করবে শুনি, কি করবে? অমন রূপে লক্ষ্মী প্রতিমার মতো মেয়েটা এভাবে তিলে তিলে শেষ হয়ে যাবে? বলো। আহা, শেষ হওয়ার কথা আসছে কেন? শ্রাদ্ধ শান্তির কাজটা কাল চুকে গেলেই আমাদের নীরু আবার আগের মতো লেখাপড়া শুরু করবে। তাই? আমাদের ঘরে বসে পড়াশোনা করবে নীরু।
কেউ টের পাবে না, কেউ না। বেশ বেশ। পরদিন ছিল নিরুপমার স্বামীর শ্রাদ্ধ। যন্ত্রচালিতের মতো একে একে সমস্ত আচার পালন করল নিরুপমা। স্বামীর মৃত্যুর পর থেকে তার মুখে একটাও কথা নেই। একেবারে যেন পাথরের মূর্তি হয়ে গেছে সে। যে মেয়ের মুখের কথা ফুরত না, আজ সেই মেয়ের মুখ থেকে একটা কথা শোনার জন্য তার বান্ধবীরা হাপিত্তেশ করে পড়ে থাকে। কাজ মিটতে মিটতে বিকেল গড়িয়ে গেছে। একটু দুধ ছাড়া আর কিচ্ছু মুখে দেয়নি নিরুপমা। শত চেষ্টাতেও তাকে কিছু খাওয়ানো যায়নি। আকাশটা এদিকে কালো করে আসছে। আজও কি ঝড় বাদলা হবে নাকি কে জানে। কাজের জায়গা থেকে নিরুপমাকে নিয়ে বাড়ি ফিরছে তার ছোটদা বিভূতি আর বৌদিদি মণিমালা। বৌদির হাত ধরে ক্লান্ত পায়ে বাড়ির কাছাকাছি এসে পড়েছে সে। চিলতে মাঠটুকু পেরোলেই বাড়ির ফটক। এমন সময় দাঁড়িয়ে পড়ল বিভূতি। কি গো, দাঁড়িয়ে পড়লে যে? আরে বৃষ্টি এসে যাবে তো, চলো চলো। আয় আয় নিরু। কে যেন ডাকছে না? ডাকছে? ভর সন্ধ্যেবেলা কে আবার ডাকবে বলো তো? ওসব শুনতে হবে না, চলো তো কি, চলো। এসব ছাত্রের কাজ মাগো, তাই আবার ঠাকুর 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 ঠাকুর। দাঁড়াও ও বিভূতি, একটু দাঁড়াও ও ভাই। আরে ও মা, এই সত্যি তো, ওই তো শরৎ ঠাকুর বোঝে। কে? তোমাদের ধরবো বলে সেই কোথা থেকে ছুটে আসছি। এমন করে ছুটে আসছো কেন ভাই? কোনো বিপদ আপদ হয়নি তো? বিপদ? সে তো তোমাদের বাড়িতেই। বাড়িতে? তোমার পিতৃদেব। যাকে আমি বাইরের লোক হয়ে এই যে এই পুঁটলিটা তোমাকে দেবো বলেই ছুটছিলাম। এটা ওখানে ফেলে এসেছো। পুঁটলি? কি আছে ওতে? মনি দেখো তো, ও কি? আহা, আবার কান্নাকাটি শুরু করলে কেন? কি হলো কি? ওই পুঁটলিতে নিরুর পুরনো কাপড় চোপড়গুলো আছে। গঙ্গায় ফেলার জন্য রেখে এসেছে সে। কত করে বললুম চওড়া পাড়গুলো কেটে। আরে তো মেয়ে কি একটাও কথা শোনে? শোনো দাদা, পুঁটলিটা ওনাকে ফিরিয়ে দাও। যেখান থেকে এনেছিলেন সেখানেই রেখে দেবেন। আবার ওটা আমার আর লাগবে না। মানে এখন থেকে এই সাদা শাড়িটাই? বিভূতি, তোমরা তো তোমাদের বাবার মতো নও। তোমরাও এটা মেনে নিচ্ছ, কোনো প্রতিবাদ করবে না? আমি শরৎ চাটুর্যে, আমার লেখার দাম আছে বিভূতি। আমি কাগজে লিখব, তোমার পাশে আমি আছি ভাই। আরে কি করব বলো? দাদা, বৃষ্টি আসবে, বাড়ি চলো। কিন্তু এই কাপড়গুলো, এগুলো সত্যি আর পরবে না কখনো? এই ঘটনার বেশ কয়েকদিন পরে সেদিন সকালটা বেশ ঝকঝকে। গলির মোড়ে এক পুরনো বটগাছ তলায় রোজকার মতো সেদিনও বেশ জোর আড্ডা বসেছিল। তবে সেদিনের আড্ডাটা ব্রিটেনের রানী কিংবা কলকাতার রাজা উজির নিয়ে নয়। সেদিনের আড্ডা আর উত্তেজনা দুটোই ছিল বেশ অন্যরকম। কিরে, আজ খবরের কাগজের শরৎদার লেখাটা পড়েছিস? ওফ, একেবারে জ্বালিয়ে দিয়েছে। ওই বাংলার বিধবাদের নিয়ে লেখাটা তো সত্যি
লেখা বটে একখানা। সত্যি? হ্যাঁ, কদিন ধরেই শরৎদাকে দেখে মনে হচ্ছিল কিন্তু যে কিছু একটা করতে চলেছে। হ্যাঁ হ্যাঁ। কিন্তু এমন একখানা বোমা ফাটাবে। আরে এই যে শরৎ দাদা, এই তোমার কথাই হচ্ছিল। এই বসো বসো বসো, অনেকদিন বাঁচবে গো। আমার কথা? আমি আবার কি করলাম? আরে আজকের কাগজের লেখাটা গো, উফ যা লিখেছো না, বিদ্যাসাগর মশাই দেখলে তোমাকে মেডেল দিতেন। তাই? নিঘাত নিঘাত। তা হ্যাঁ গো দাদা, হঠাৎ এমন একখান টপিক নিয়ে পড়লে যে? কোনো নতুন উপন্যাস নামাচ্ছ বুঝি? আরে এই দেখো, এভাবে রাস্তায় দাঁড়িয়ে সময় নষ্ট করছো তোমরা। পত্রিকাটা এবারে লাটে তুলবে তো। দূরের লেখাগুলো একটাও কিন্তু জমা পড়েনি। না না, মোটেও না না, বিভূতিদার বাড়িতেই তো যাচ্ছিলাম। হ্যাঁ ওখানেই তো যাচ্ছি। আরে দাদা, ওখানেকার লেখাগুলো রেখে এসেছি। এই দাদা, বলছিলাম যে তুমি যখন রয়েছো, এই তুমি চলো না একবার দেখে নেবে। হ্যাঁ হ্যাঁ, চলো চলো। হ্যাঁ সেই চলো চলো ভালো। চলো চলো। বিভূতির বাড়িতে? আচ্ছা আচ্ছা, বেশ চলো। হ্যাঁ হ্যাঁ চলো। বাংলা সাহিত্য জগতে তখন শরৎচন্দ্র চট্টোপাধ্যায় একেবারে ঝড়ের বেগে উঠে আসছেন পল্লীগ্রাম থেকে শহর। তাঁর লেখায় সকলেই একেবারে মুগ্ধ। কাশীনাথ, বরদিদি, মেজদিদি, হরিচরণরা তখন বাংলা সাহিত্যকে এক নতুন বাঁকের মুখে এনে দাঁড় করিয়েছে। কলকাতার সম্পাদকরা মাঝে মাঝেই চিঠি দেন, পত্রপত্রিকা পাঠিয়ে দেন। ডাকযোগে লেখা পাঠান শরৎচন্দ্র, আর সেই সমস্ত লেখা কলকাতার সাহিত্য মহলে রীতিমতো ঝড় তুলে দেয়। তবে গল্প লিখে তো আর পেট চলে না, তাই পেটের তাগিদেই আরও কত কী যে করতে হয় তাকে। কখনো টিউশন, কখনো অনুবাদের কাজ। হাতের গোড়ায় যা পান সেই কাজেই লেগে পড়েন শরৎচন্দ্র চট্টোপাধ্যায়। সেই 8 বছর বয়স থেকে এই ভাগলপুরের সঙ্গে তার নারীর টান। মামাবাড়ি বলে কথা। বাবার রোজগারের তো কোনো ঠিক ঠিকানা ছিল না, তাই শরৎকে তার মামার বাড়িতেই মানুষ হতে হয়েছে। আর সেখানে বসেই একের পর এক গল্প, উপন্যাস লিখেছেন শরৎচন্দ্র। তার দেখা দেখি আশেপাশের বাঙালিরাও বেশ একটু লেখক হয়ে ওঠার চেষ্টাও শুরু করেছে। আর বিভূতির বাড়িতেই এই উঠতি লেখকদের আড্ডা বসে। তাদের নেতা অবশ্যই শরৎচন্দ্র। এই নতুন ছেলেপুলের দল নিয়ে হাতে লেখা একটা পত্রিকা বার করছেন শরৎচন্দ্র। খানতিনেক সংখ্যা বেরিয়েছে সবে, কিন্তু এরই মধ্যে পত্রিকাটা বেশ দাঁড়িয়ে গেছে, সাড়া ফেলেছে রীতিমতো। নামটাও শরৎচন্দ্রেরই দেওয়া, ছায়া। দোল উপলক্ষে একটা বিশেষ সংখ্যা প্রকাশ করার আইডিয়াটা বিভূতিই দিয়েছিল। ছেলের দলের মধ্যে এই বিভূতির সঙ্গেই তার বন্ধুত্বটা বেশ নিবিড়। বাকিরা অনেকটা ছাত্রের মতো। সবাইকে নিয়ে শরৎচন্দ্র এবার বিভূতিদের বসার ঘরে এসে ঢুকলেন। বিভূতিদা! ও বিভূতিদা! ও বিভূতিদা! আরে দেখো দেখো কাকে নিয়ে এসেছি, দেখো। ও বিভূতিদা! হ্যাঁ, আরে, এসো, দেখো কাকে নিয়ে এসেছি। ওপর থেকেই গলা শুনতে পেয়েছি। আরে শরৎ ভাই আছে? আরে এসো এসো, আমাদের পড়া ধরতে এলে নাকি? হ্যাঁ, পড়া ধরাই বটে। অবিনাশরা বলল তোমার কাছে নাকি পত্রিকার লেখাগুলো সব রয়েছে। এবার তো কাজ শুরু করতে হবে ভাই। দোলজি এসে গেল। আরে এই তো এই তোমার গলা পেয়েই লেখার দিস্তেটা নিয়ে নিচে নামলাম। এই দেখো, এবার বাছাবাছি শুরু করে দাও তাহলে। আসলে আমারই দোষ, তোমার কাছে এই লেখাগুলো আগেই দিয়ে আসা উচিত ছিল। কিন্তু কিন্তু তোমার চন্দ্রনাথটা পড়তে পড়তে একটা গোটা দিন যে কোথা দিয়ে বেরিয়ে গেল তা। হ্যাঁ ভাই, এই প্লটের খোঁজেই বুঝি রাত বিরেতে এমন করে ঘুরে বেড়াও তুমি। আমি যে কিসের খোঁজে কোথায় ঘুরি তা যদি নিজেই জানতাম, তাহলে তোমাদের মতো পড়াশুনো শিখে দিগ্গজ হতে পারতাম। হে, এভাবে বাউন্ডুলের মতো জীবন কাটাতে হতো না। এই শরৎদা এই কলকাতা থেকে পঞ্চা একদিস্তে বইপত্র কিনে এনেছে। তাই নাকি? হ্যাঁ, একটা সংকলনে তোমার চন্দ্রনাথটা আমিও পড়েছি। তবে বিশ্বাস করো, তোমার লেখা নাকি বাঁশি কোনটা যে বেশি ভালো বুঝে উঠতে পারি না। সেজন্যই বোধহয় কিছু বলতেও পারছি না। আচ্ছা আচ্ছা, হয়েছে হয়েছে, আমার প্রশংসা আর করতে হবে না। এখন দাও তো দেখি, আমাদের ঝাড়াই বাছাইয়ে দিস্তেটা দাও। এই নাও। বাবা, এই যে একেবারে মহাভারত গো। দেখি দেখি কে কে লিখেছে। অমিত, অবিনাশ, অলোক,
কুমার, নির্মল, সুভাষ। সবাই তো আছে দেখছি। কিন্তু বিভূতি, হ্যাঁ, এ দিস্তে যে বড়ই এক পেশে ভাই। সবই তো ছেলেদের লেখা। আমরা তো কোনো পুরুষালী কাগজ করব বলে ঘোষণা করিনি। না তা করিনি, কিন্তু মেয়েদের মধ্যে কে? কেন? আগের বার সেই যে অনুপমা নামের মেয়েটি একটা কবিতা লিখেছিল না, লেখাটা বেশ ভালো ছিল। এবার তাকে বলনি? অনু, হ্যাঁ অনুকে বলেছিলাম। আসলে নীরুর বন্ধু তো, ওই ঘটনাটার পর ও ও এতটা মুশারে পড়েছে। আচ্ছা 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 আচ্ছা, তুমি দুকলম লিখে দাও না ভাই, তোমার কথা অনু ঠেলতে পারবে না। আচ্ছা বেশ, লিখে দিচ্ছি। সুচরিতাসু অনুপমা, ছায়া পত্রিকার দোল সংখ্যার জন্য তোমার লেখা একটি কবিতা পাঠাবে। ইতি তোমাদের শরৎ দাদা। এ নাও, হলো? ব্যাস ব্যাস, আর বলতে হবে না। ওই কাল পরশুর মধ্যেই অনুর কবিতা তুমি পেয়ে যাচ্ছ, এই তোমায় আমি বলে রাখলাম। যাই, গিন্নিকে এটা দিয়ে আসি। মণি, মণি, অনু এসেছে নাকি গো? এই চিঠিটা ওকে ওকে দিয়ে দিও। গত সংখ্যার সেই কবিতাটা কি আর অনুপমা লিখেছিল? ও লেখা যে কার ছিল সে কথা আর কেউ না জানলেও শরৎচন্দ্র জানেন। অনুপমা তার প্রিয় বান্ধবীকে নিজের নামটা ধার দিয়েছিল শুধু, কিন্তু কলম তো তার নয়। মণিমালার হাত ঘুরে নিরুপমার কয়েকটা পুরনো লেখা শরৎচন্দ্রের হাতে এসে পড়েছিল অনেক আগেই। সে লেখার বাঁধনি দেখে শরৎচন্দ্র তো একেবারে মুগ্ধ। সেই কলমকে কি আর বন্ধ হতে দেওয়া যায়? অনুপমা নামের আড়ালটাই এখন শরৎচন্দ্রের একমাত্র ভরসা। মনে মনে ভাবলেন, এই চিঠিকে নিশ্চয়ই নিরুপমা উপেক্ষা করতে পারবে না। বিভূতির বাড়ির আসর থেকে এবার ফেরার পথ ধরলেন শরৎচন্দ্র। আজ তার মনটা এবার হালকা লাগছে। একটা ধাপ তো পেরোনো গেল। বৌদি, বৌদি আছো নাকি? কে রে? বৌদি, এই অনু এলি? হ্যাঁ গো। ও এই যে, আয় আয় আয়। তা কাল আসিসনি কেন? কাল মামা এসেছিলেন গো। ও আচ্ছা, নীরু কেমন আছে? আর কেমন, এ তো ওপরেই আছে, জানা যা। হ্যাঁ গো, ওর কাছেই তো এলাম। ও অনু, একটু দাঁড়া তো। হ্যাঁ, এই শরৎ ঠাকুরপো না তোর জন্য কি একটা কাগজ রেখে গেছেন। আমার জন্যে? এই যে এটা ধর, এবার উপরে গিয়ে দেখ। আচ্ছা শোন, আমি কিন্তু রান্না বসিয়েছি, খেয়ে যাবি কিন্তু। আচ্ছা গো, ঠিক আছে। সুচরিতাসু অনুপমা, ছায়া পত্রিকার দোল সংখ্যার জন্য তোমার লেখা একটি কবিতা পাঠাবে। ইতি তোমাদের শরৎ দাদা। এই নীরু, নীরু, এই দেখ না কি কাণ্ড। এই নীরু, কি রে নীরু, শুনতে পাচ্ছিস না? এই দেখ কে? শরৎ দাদা কি লিখেছেন দেখ। শরৎ কি লিখেছেন? দোল সংখ্যার জন্যে আমার কবিতা চেয়েছেন। কি হবে নীরু? কেন, কি আবার হবে? লিখে দিবি। কি বলছিস তুই? তুই কি পাগল হলি ভাই? আমি লিখতে পারি নাকি? আরে আগের লেখাটা তো তোর ছিল। আমাকে এমন বিপদে ফেলিস না ভাই, লক্ষ্মীটি। শরৎ দাদার কথা না শুনলে আমাকে কি ভাববেন বলতো? এই নীরু, একটা লিখে দে না, দিবি তো? কি লিখবো আমি? কবিতা? ও তো কবেই আগুনে পুড়িয়ে দিয়েছি। কেন, তুই জানিস না
শোন নীরু, শরৎদাদের পত্রিকায় এবার আর অনুপমা নয়, নিরুপমাই লিখবে। এর যদি কোনো অন্যথা হয় তো দেখিস, আমি কিন্তু ঠিক হাটে হাড়ি ভেঙে দেবো। দেখিস তুই। এই আমি চললাম, এবার তুই কি করবি ভেবে দেখ। অনু, ভালো চাস তো আমার কথাটা মনে রাখিস। অনু শোন, এই অনু। ছায়া পত্রিকার দোল সংখ্যা বেরোতে হাতে আর মাত্র দিন 4 বাকি। মধ্যমণি শরৎচন্দ্রকে ঘিরে বিভূতির বাড়িতে সেদিন জোরদার জমায়েত। লেখা চূড়ান্ত করার কাজটা প্রায় হয়েই এসেছে। এমন সময় বাড়ির ভেতর থেকে বিভূতি এলো, হাতে একটা খাম। এই যে ভাই শরৎ, একটা লেখা, না মানে যদি তোমার পছন্দ হয় আর কি। আরে অত কিন্তু কিন্তু করছো কেন? কার লেখা? দাও দেখি। না মানে লেখাটা আমার বোনের, মানে নিরুপমার। নিরুপমার লেখা? কই দেখি। এই যে। শত জনমের মোর সাধনার ধন, পুণ্যের অটুট ফল জন্ম জন্মান্তের হেমোর সর্বস্ব ওই মহার্ঘ রতন, আধার খনির মোর চিরজনমের সর্বোত্তম সফলতা। বল কি বলিয়ে তোমারে সম্মধি, যত চাই বলিবারে নির্বাক রসনা তত ভাষাদীন হয়ে জড়ত্ব লোভিছে যেন সংকোচে কাতরে। যা ভেবেছিলাম ঠিক তাই। আগের কবিতাটাও তাহলে নিরুপমারই ছিল। এই লেখাটার জন্যই তো এত কিছু। কি হলো ভাই, কিছু বলছো না যে? না, পছন্দ না হলে বরং। পছন্দ? এই কবিতাটি দিয়েই তো আমাদের কবিতার পাতা শুরু হবে বিভূতি। হ্যাঁ, কি বলছো? তবে যে কবি স্বেচ্ছায় আমাদের এত বড় উপহারটা দিল, তাকেও তো খালি হাতে ফেরানো উচিত নয়, তাই না? এই নাও, আমাদের পত্রিকার তরফ থেকে এই প্রাপ্তি শিকারের 2টি লাইন তার জন্য পাঠালাম। আচ্ছা, বেশ বেশ বেশ। তার মানে তোমার ভালো লেগেছে? বলো। নিশ্চয়ই। হ্যাঁ, লেখাটা ভালো লেগেছে। আমার কি যে আনন্দ হচ্ছে, কি বলবো। নিরু আবার কতদিন পরে নিজে থেকে কিছু একটা করলো। যাই তোমার লেখাটা এক্ষুনি ওকে দিয়ে আসি, কেমন? নিরু, এই নিরু, দেখ নিরু, আরে কোথায় গেলি রে নিরু? দেখে যা। সেদিন রাত্রিরেও আবার সেই মন কেমন করা বাঁশিটা বাজতে থাকলো। ধীরে ধীরে আশেপাশের বাড়িগুলোর আলো নিভে গোটা পাড়া একেবারে নিচ্ছুম হয়ে গেল। মাঝে মাঝে ঝিঁঝি পোকারাও বুঝি থেমে যাচ্ছে, তবু সেই বাঁশি আর থামে না। কতদিনের পলি পড়ে যাওয়া, কত ব্যথা যন্ত্রণার আস্তরণ, ওই বাঁশির আওয়াজে সব যেন ভেতর থেকে মুচড়ে উঠছে। খোলা জানলাটার পাশে আজও তেমন নিথর হয়ে বসে আছে নিরুপমা। এই ঠিক ভেবেছি, দরজাটা ভেজানো যখন, মেয়ে তাহলে জেগেই আছে। এসো। এই জানিস নিরু, আর যে আমার কি আনন্দের দিন, তোকে কি বলবো। তোর দাদাকে শরৎ ঠাকুরপো কি বলেছেন জানিস? কি? তুই নাকি এই অঞ্চলের সবচেয়ে সম্ভাবনাময়ী লেখিকা। কিছে বলো? তোর লেখা প্রকাশের জন্যে কলকাতার সব পত্রপত্রিকায় উনি নিজে তদবির করবেন। ভাবতে পারিস নিরু? আচ্ছা বল, শরৎ চাটুর্যে বললে কে শুনবে না বল? তোর লেখা এবার কলকাতার কাগজে ছাপা হবে রে নিরু। আমরা ভাবতেই পারছি না। হ্যাঁ রে,
হ্যাঁ রে নীরু, তুই তুই বিখ্যাত হয়ে যাবি বল, একেবারে একেবারে শরৎ ঠাকুরপোর মতো। বৌদি, তুমি তুমি কি যে বলো! ঠিকই বলছি। কার সঙ্গে কার তুলনা? কোথায় শরৎদা আর কোথায় আমি? আচ্ছা, অমন ছেলে ভুলোনো কথায় তুমিও ভুললে? হ্যাঁ, ঠিকই বলেছি তাই। আচ্ছা, যাও যাও, শুয়ে পড়ো। কত রাত হলো বলো তো? ঠিক আছে, আমি যাচ্ছি, কিন্তু তুই কি ঘুমোবি নাকি বসে 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 লেখা ভাববি? হ্যাঁ বৌদি, আচ্ছা আমি এলাম, তাড়াতাড়ি শুয়ে পড়িস, রাত করিস না। বেশ, ঠিক আছে। আরো যাও দূরে, থামিও না আপনার সুরে। ঠিকই লিখেছেন শরৎদা। দাদার হাত দিয়ে যে দুটো লাইন পাঠিয়েছেন, সেখান থেকে এই দূর শব্দটাই আমার বড় কাছের হয়ে গেল। আমাকে দূরেই যেতে হবে, কিন্তু এই বাঁশিটাই আমাকে যে আরো... এমন বাঁশি কেন বাজান শরৎদা, কেন বাজান? আপনারও কি ঘুম আসে না? বিভূতিদা, আরে ও বিভূতিদা! আরে আরে ভুবন যে, হ্যাঁ, তা এত হর্ন নিয়ে কোথায় যাচ্ছ? হ্যাঁ, আরে যাচ্ছিলাম তোমার বাড়িতেই। দাঁড়ো। আচ্ছা, এই যে এটা কি? প্রদীপ পত্রিকাটা এনেছি গো। বৌদি বলেছিল শরতের একটা গল্প বেরিয়েছে না, এই পত্রিকা প্রকাশের সময়টা বাড়িতে বসে বৌদি যে কি করে জানতে পারে আমাকে কলকাতা পাঠাবি, বুঝেছো? ধরো ধরো, বৌদিরা তর্স হইছে না বোধহয়। আমি অবশ্য ফেরার পথেই পড়ে ফেলেছি। শরতের গল্প বেরিয়েছে? কই, জানতাম না তো। যাই যাই, এক্ষুনি না ফিরলে বাড়িতে আবার একটা কাণ্ড হবে আর কি। যাই যাই। যা বলেছো, আমিও গেলাম। হ্যাঁ, আচ্ছা আচ্ছা, ঠিক আছে, এসো এসো এসো। গিন্নি, আরে ও গিন্নি! আরে কি হলো রে বাবা? কোথায় গেলে গো? এই দেখো এই দেখো এই দেখো। কি কি দেখি? দেখো কি এনেছি, দেখো। ও মা, এই প্রদীপ পত্রিকাটা এই ভুবন দিল বুঝি? দাও দাও দাও, শরৎ ঠাকুরপোর লেখা আছে না এখানে? হ্যাঁ, লেখা আছে তো। এই নাও এই নাও। না, যাই, এবার স্নানটা সেরে আসি। আর আমার স্নানের জলটা কোথায় গো? হ্যাঁ, আরে আমার স্নানের জলটা আবার কোথায় রাখলে? এই দেখো, এর মধ্যেই আবার পড়তে বসে গেলে। হ্যাঁ, মণিমালার কাকা কলকাতায় থাকেন। প্রদীপ, যমুনা, সাহিত্যবাসর, ঘরোয়ার মতো পত্রপত্রিকা বেরোনোর সময় হলেই মণিমালাকে চিঠি লিখে দেন তিনি। কাশীনাথ পড়ার পর থেকে শরৎচন্দ্র চট্টোপাধ্যায় নামের ছোকরা লেখকের ওপর তার দারুণ নজর। অবশ্য কলকাতার সাহিত্যপ্রেমীরাও এক বাক্যে তখন বলাবলি করছেন যে এ ছেলে অনেক দূর যাবে। সেসব কথাও আবার চিঠিতে ফলাও করে লিখে পাঠান মণিমালার কাকা। মণিমালার গর্বে যেন মাটিতে পা পড়ে না। শরৎ ঠাকুরপো যে তাদেরই প্রতিবেশী, সুযোগ পেলেই একথা সকলকেই সে শুনিয়ে বেড়ায়। আর মণিমালার বাড়ি থেকেই কলকাতার এই পত্রপত্রিকাগুলো খঞ্জরপুরের বাড়িতে বাড়িতে ঘুরে বেড়ায়। কি গো, মুখ দিয়ে তো কথা সরছে না। হ্যাঁ, তা শরৎ ভাইয়া কেমন লিখেছে তা বলবে তো? ঠাকুরপো এমন লেখা কেন লিখলো গো? কেন, কি লিখেছে? লিখেছে অনুপমার প্রেম। মেয়েটা একজনকে ভালোবাসলো, তার সাথে বিয়ে হলো না। লগ্ন বাঁচাতে ধরে বেঁধে কার না কার সাথে একটা বিয়ে দিল, সে বেধবা হলো। বাড়ির গঞ্জনার ঠেলায় আত্মহত্যা করতে গিয়ে দেখে কি
তার সামনে সেই ছেলেটা এসে দাঁড়িয়েছে, যে ছেলেটা একসময় তাকে ভালোবেসেছিল। হ্যাঁ, তো গল্পে অমন অনেক কিছুই হয়। না গো, এই গল্প বুকের ভেতর কেমন আনজান ধরিয়ে দেয়। আমার মনটা হু হু করে উঠছে। হ্যাঁ গো, সমাজ কি একে মেনে নেবে বলো? বিধবার জীবনে আর কখনো ভালোবাসা দেখলে না? আমাদের নিরীহ তো তার কাপড় চোপড়গুলো। গিন্নি, ওটা বাস্তব আর এটা গল্প। শরৎ ঠাকুরপোর লেখাগুলো পড়লে গল্প বলে মনে হয় না গো। আচ্ছা বলো তো, একজন পুরুষ মানুষ হয়ে তিনি মেয়েদের মন কি করে এমন বোঝেন? বাবা, তুমি আবার সাহিত্য সমালোচক হয়ে উঠলে নাকি? তো শরৎকে তো তাহলে বলতেই হচ্ছে ব্যাপারটা। তোমার না সবেতেই ঠাট্টা। শুধু আমি একা কেন, কাল রাঙা পিসিমারাও তো একই কথা বলছিলেন। আচ্ছা, তাই? হ্যাঁ গো, সেই যে গেল মাসের সাহিত্য সভায় সেই যে শুভদা গল্পটা পড়লে না ঠাকুরপো, সেও তো এমনই এক মন কেমন করা মেয়ের গল্প। আরে সেই যে গো, মনে নেই তোমার? আচ্ছা, ঠিক আছে, এই আলোচনাটা না হয় রাঙা পিসিমার সঙ্গেই করো। দেখো, আমার কিন্তু সত্যি এবার দেরি হয়ে যাচ্ছে গিন্নি, তাড়াতাড়ি করো। আমি কখন বেরোবো? আচ্ছা, করছি। বিভূতি হেসে উড়িয়ে দিলেও ভাগলপুরের বাঙালি পাঠকদের মধ্যে যে এই কথাটা কানাকানি হয় না এমন নয়। তবে শরৎচন্দ্রকে বলতে কারো সাহস হয় না, আর বললেই বা তার সঙ্গে কথায় কে পারবে? সেদিন কি একটা জরুরি কাজে বিভূতির বাড়িতে এসে হাজির হলেন শরৎচন্দ্র। বিভূতি তখন বাড়িতে নেই, মণিমালাও কোথাও একটা নিমন্ত্রণে গেছে। ও বাবু, আপনি? দাদা বাবু বাড়ি নেই? তাহলে থাক, আরেকদিন না হয়। না বাবু, আপনি আসুন না, ভেতরে এসে বসুন, আসুন। নিরুপমা? ও, আপনি শরৎদা? দাদা বৌদি তো কেউ নেই। কোনো জরুরি দরকার আছে কি? হ্যাঁ, তা একটু ছিল, সে পরে মিটিয়ে নেবক্ষণ। বেশ। তোমার লেখালেখি কেমন চলছে? ওই একটু আধটু। কবিতা লিখতে লিখতে একটা গল্প লিখেছি, জানেন? বলো কি, গল্প? উচ্ছৃঙ্খল, মানে আমার গল্পটার নাম। আমাকে পড়তে দেবে না? দিলেই তো আপনি আবার প্রকাশকদের কাছে পাঠিয়ে দেবেন। ভালো হলে নিশ্চয়ই পাঠাবো। তোমার গল্প বেরোবে, নাম হবে। না, তুমি চাও না? এতটা চাওয়াও কি ভালো শরৎদা? আচ্ছা বেশ, তুমি না চাইতেই তোমাকে একটা জিনিস দিই, তবে দাঁড়াও। কি আবার? এই যে। ও মা, এই যে সোনার কলম, বড্ড দামি শরৎদা। তোমার গল্পের চেয়ে বেশি দামি নয় নিরুপমা। এটা দিয়ে তুমি লিখবে। আমি? আমার গল্প পড়ে খুশি হয়ে এক বড় মানুষ সেদিন দিয়ে গেছেন। না, এটা নিয়ে আমি আর কি করব বলো? এটা তুমিই রাখো। না, উপহার বলেই ধরে নাও না। আর হ্যাঁ, তোমার গল্পটা আমাকে পড়িও কিন্তু। আজ চলি, পরে আসবো। শরৎবাবু। কি বললে? শরৎ বাবু? ইচ্ছে হলো, এই নামেই তো ডাকে আপনাকে সবাই। আচ্ছা, একটা কথা জিজ্ঞেস করব। কি? আজকাল আপনার গল্পের নায়িকারা বিধবা হয়েও আবার ভালোবাসে কেন? আপনি কি জানেন চতুর্দিকে এইসব নিয়ে কত কথা উঠছে? শরৎচন্দ্রকে কথা শোনানোর মতো কেউ আছে নাকি? হ্যাঁ, ধরে নিন আছে। এবার থেকে যা লিখবেন একটু দেখিয়ে নেবেন, কেমন? তুমি
তুমি আমার লেখা দেখে দেবে? সত্যি? আমি মিছে কথা বলি না শরৎবাবু, দাদার হাত দিয়ে পাঠিয়ে দিলেই হবে। বেশ, তো আজ থেকে আমার লেখার একজন গার্জেন হলো। তোমার এই হুকুম আমি মাথা পেতে নিলাম, এবার থেকে তাই করব। ভাই 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 ভাই, থামো 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 থামো, আরে টাঙাটা থামাও না। ও শরৎ ভাইয়া, এই যে এই যে এই যে এই যে, এদিকে এদিকে। আরে কোথায় যাচ্ছ তুমি? হ্যাঁ, বিভূতি, হ্যাঁ ভালোই হলো। আজ একটু পরে তোমার কাছেই যেতাম। ও তাই? তা পথে দেখা হয়ে গেল। একটা জিনিস, দাঁড়াও। কি? এই 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 খাতাটা একটু বাড়ি নিয়ে যাবে ভাই। খাতা? নিরুপমাকে দিও। নিরু? কি? কেন, কি আছে এতে? আমার নতুন উপন্যাস। এবার থেকে নিরুপমা আমার লেখা দেখে দেবে বলেছে। ও, তার হুকুম ছাড়া লেখা পাশ হবে না। মানে কি বলছো গো ভাইয়া? তোমার মাথা ঠিক আছে তো? ঠিকই বলছি, সে অনেক কথা। যাকে আমার তাড়া আছে, চললুম। তুমি এটা মনে করে দিও কিন্তু, বলো 2 দিন পরে তোমাকে যেন দিয়ে দেয়। কলকাতার এক সম্পাদক আসবে, এটা তাকে দিতে হবে। চলি তাহলে, কেমন? ও, একটা কথা বলছিলাম কি। হ্যাঁ, কি বলো? না মানে, এই কথাটা 5 কান করো না যেন। প্রবাসী জায়গা, বোঝই তো। একে আমার বিরুদ্ধে নানান কথা, তার উপর। না না, তুমি নিশ্চিন্তে থাকো। নিরুপমার কাছ থেকে এই খাতাখানা আবার তোমার কাছে আমি ফিরিয়ে দেব। কেউ কিছু জানবে না, আমি কথা দিচ্ছি। আচ্ছা ভাই, অনেক উপকার করলে। আজ আসি তবে, কেমন? আচ্ছা, এসো এসো। শরৎচন্দ্র চলে গেলে বিভূতি আকাশ পাতাল ভাবতে থাকে। কিছুই তার মাথায় ঢোকে না। হঠাৎ এটা কি হলো সে বুঝতেও পারে না। তবে তার ছোট বোনকে যে প্রবল একাকিত্ব থেকে একটু একটু করে এক সৃষ্টিশীল জগতে ফিরিয়ে আনছে শরৎ, এতেই সে বেজায় খুশি। নিরু এখন গল্প লেখে, কবিতা লেখে, কাগজে পত্রপত্রিকায় সে লেখা ছাপাও হয়। তার পিছনে অবশ্য শরতের তদবিরও কম নয়, তবু সেই লেখার মান আছে বলেই তো সম্পাদকরা ছাপেন। বিভূতি আর মণিমালা ঠিক এটাই চেয়েছিল। সমাজের চোখে নিরুপমা হেরে গেলে কি হবে, তার কলম তাকে জিতিয়ে দিচ্ছে। শরৎচন্দ্রের খাতাখানা বেশ খুশি মনেই নিরুপমাকে দিয়ে এলো বিভূতি। কিন্তু 2 দিন পরেও সে খাতা যখন শরৎচন্দ্রের ঘরে পৌঁছল না, তখন সেই খাতার খোঁজেই শরৎচন্দ্র নিজে এলেন বিভূতিদের বাড়ি। বিভূতি? হ্যাঁ বিভূতি? আরে শরৎ যে, এই যে বিভূতি, এসো এসো এসো। আমার সেই খাতাটা ফেরত দিলে না তো ভাই? পরশু এক সম্পাদকের আসার কথা, তোমাকে বলেছিলাম না? ওহো, হ্যাঁ তাই তো। খাতাটা তো নিরু এখনো দেয়নি। আজও সকালে চেয়েছি, সত্যি তো দিল না কেন? তো তুমি এক কাজ করো, তুমি নিজেই যাও না। তোমাকে কিছু যদি বলার থাকে, ওই তো ওপরেই আছে নিরু। যাও, দোতলায় উঠেই প্রথম ঘরটা। যাও যাও যাও। বলো কি, আমি ভেতরে যাব? হ্যাঁ যাও না। আরে যাও যাও, নিশ্চিন্তে যাও। বাড়ির বাকিরা এখন কাছারি বাড়িতে। আমি ওই একাই একটু হিসেবপত্র নিয়ে এখানে বসেছিলাম আর কি। তোমার মাথা কেটে নেওয়ার মতো কেউ এখন বাড়িতে নেই। ভালো বলেছো। আচ্ছা যাই তবে, খাতাটা নিয়ে আসি। যাও 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 যাও, উপরে যাও। ভেতরে আসবো? হ্যাঁ, ও আপনি? বিভূতি বলল তাই আর কি। হ্যাঁ আসুন। আসলে খাতাটার খুব দরকার। আজ না পেলে। তোমার দেখা হয়নি। এই যে আপনার খাতা।
ছি শরৎবাবু, ছি। আগে তো ছিল শুধুই বিধবা, এবার আপনার কাহিনীর মেয়েরা বেশ্যা বাড়িতে গিয়েও পৌঁছলো। আমাকে সোনার কলম দিয়ে নিজের কলমটাকে আর কতটা ফাঁকে নামাবেন আপনি? এই কি বাংলার স্বপ্নের নায়ক? ইস, তোমার স্বপ্নটা আমি নষ্ট করে ফেললাম না? এই খাতাটাও তাহলে আমি 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 নষ্ট করে ফেলি। না 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 না, শরৎদা, ছিঁড়ে ফেলবেন না। এই লেখার সাহিত্যগুণ নিয়ে আমি আর নতুন করে কি বলবো? থাক, ওটা আপনার কাছেই থাক। থাকবে? বেশ, তাই হবে। এখন চলি। শরৎদা, লেখাটা যেন তা বলে বন্ধ করে দেবেন না, দোহাই আপনার। বিভূতির হাতে পাঠিয়ে দেব, দেখে দিও। হ্যাঁ, ভেতরে আসুন। বলছিলাম কি শরৎবাবু, আপনার ওই লেখাটা কবে নাগাদ বাবু? না না, কিছুতেই না। আমি বলেছি তো দেব না। বারবার কেন আপনারা বিরক্ত করেন? না, আসলে কি বলছিলাম, ওই এটা দিলে আপনার সাম্মানিকটাও অনেকটা বেশি। আমাকে টাকার লোভ দেখাচ্ছেন? না, আমার দেবদাস কেউ পাবেন না, ওটা আমার কাছেই থাকবে। আপনাদের জন্য না হয় অন্য কিছু লিখে দেব। কিন্তু আমরা তো। হ্যাঁ, আচ্ছা শুনুন, নিরুপমা দেবীর লেখা ছাপবেন, তাকে বলে দিতে পারি। হ্যাঁ, আপনি তো পাঠিয়েছিলেন আগে, তিনি বেশ ভালোই লেখেন। সত্যি। তবে আপনি যখন বলছেন নিশ্চয়ই ছাপবো। তা বলছিলাম কি দাদা, আপনার লেখাটা কবে পাবো? আবার বললাম তো। আচ্ছা আচ্ছা, বেশ বেশ বেশ, আস্তে সুস্থে লিখুন না। হয়ে গেলে যদি একটা চিঠি দিয়ে দেন তো লাভ হয়। মানে আমি আর এই যে আমার ভাই, আমরা ঠিক চলে আসবো, কোনো অসুবিধে নেই। আজ তবে আসি। হ্যাঁ আসুন। আসি। হ্যাঁ, বুঝলে ভায়া, নিরুপমা দেবী লেখেন ভালো, তবে কি জানো, ওই ওনার লেখা ছাপলে তবে শরৎবাবুর লেখা মিলবে। তা এই ব্যাপারটা কেমন বুঝছো হে? কলকাতার সম্পাদক কথাটা কিছু খারাপ বলেননি। নিরুপমা দেবী নামে এক প্রবাসী লেখিকাকে নিয়ে শরৎচন্দ্রের তদবিরের কথা বেশ অনেকেই জানতেন। লেখালেখির জগতে একজন দুজন করে লেখিকা উঠে আসছিলেন বটে, তবে তাদের পিছনে কোনো শরৎচন্দ্র ছিলেন না। শহরের কানাকানি একসময় প্রবাসেও এসে পৌঁছল। ভাগলপুর ছোট্ট শহর, তাই আবার সেখানকার ছেলের দল শরৎচন্দ্র বলতে অজ্ঞান। তাই এই শহুরে ব্যঙ্গটা তাদের গায়ে বেশ জ্বালা ধরিয়ে দিল। বিভূতিদা। বিভূতিদা, আরে কোথায় গো? বিভূতিদা বাড়ি আছো? কই গো? আরে অবিনাশ, ভুবন, আরে একেবারে মিছিল করে এলে যে। হ্যাঁ, কি ব্যাপার? দেখো বিভূতিদা, এর একটা বিহিত করা দরকার। হ্যাঁ, কি হলো? আজ বিকেলে তোমার বাড়িতে একটা মিটিং ডাকো। কিসের মিটিং? আরে কি হয়েছে বলবে তো? আরে মিটিং না, ওটাকে ওই প্রতিবাদ সভাই বলতে পারো। প্রতিবাদ? আরে শরৎদার নামে লোকজন যা ইচ্ছে তাই বলবে, আর আমরা মেনে নেব, তা তো হয় না। কখনোই হয় না। আমরা প্রতিবাদ করব। হ্যাঁ, নিশ্চয়ই করব। আচ্ছা আচ্ছা আচ্ছা, ঠান্ডাও। বসো। আমরা এখানে বসতে আসিনি দাদা। তা হয়েছেটা কি? যা হয়েছে তা মুখে আনতেও লজ্জা করছে আমাদের। খুলে বলো তো শুনি, কি হয়েছে? শহরের সম্পাদকেরা কি বলছে জানো? কি? এই তো ভুবন সেদিন পত্রিকার অফিসে গিয়েছিল, নিজের কানে শুনে এসেছে। হ্যাঁ। এই ভুবন, বল নাকি শুনেছিস, বল। হ্যাঁ, মানে ওরা বলছিল যে
আর কোনো লেখিকার নাম সুপারিশ না করে শরৎদা শুধু নিরুদির কথাই বলে কেন? কি কি বলছো কি ভুবন? এবার বলো কি বলবে। আরো আছে দাদা, নিরুদির লেখা ছাপলে তবেই নাকি শরৎচন্দ্রের লেখা মিলবে। হ্যাঁ, মানে মানে আমি তো এসবের কিছুই না না, আরে তুমি শান্ত হও দাদা, আমরা এর বিহিত করবই। আজ বিকেলে সবাই মিলে আসছি, তুমিও থেকো কিন্তু। আর অবিনাশ চল এখন। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, ঠিক আছে। বিকেলে আজ সবাই মিলে কিন্তু একটা বিহিত করতেই হবে। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, ঠিক আছে। অবিনাশ আর ভুবন চলে গেলে সেখানেই পাথরের মতো দাঁড়িয়ে থাকে বিভূতি। বিভূতির ঘরের পর্দার আড়াল থেকে যে কেউ সরে গেছে তা সে আগেই দেখেছে। তার মানে চেঁচামেচি শুনে নিরুপমা নেমে এসেছিল, আর নিজের কানে সবটা সে শুনে গেছে। মেয়েটা আবার একটা ধাক্কা পেল। না, আর কিছু ভাবতে পারে না বিভূতি। মাথাটা তার ঝিমঝিম করতে থাকে। আর ঠিক এমন সময় পর্দাটা আবার একটু দুলে উঠল। বাবু বাবু, হ্যাঁ, বলছি দিদিমণি আপনারে একবার ডাকছেন। কে? নিরুপমা? আগে। আচ্ছা, যাচ্ছি, বলো। ঠিক আছে বাবু। নিরু, এ কি এমন অন্ধকার করে বসে আছিস যে? শরীর টরীর খারাপ না তো? তোর বৌদিদিকে কি? দাদা, হ্যাঁ দাদা একটা কাজ করে দেবে? বল। এক্ষুনি এই খামটা একটু শরৎদাকে দিয়ে আসবে। এক্ষুনি? হ্যাঁ কোনো লেখা পাঠিয়েছিল বুঝি? হ্যাঁ, লেখাই আছে। লক্ষ্মীটি দাদা, ওনাকে দিয়ে এসো। ঠিক আছে, আচ্ছা, যাচ্ছি। আরে বিভূতিজি। হ্যাঁ হ্যাঁ ভাই, এসো। হ্যাঁ ভাই, এই খামটা দিতে এলাম। ও, নিরু পাঠিয়েছে। আসলে আমার না একটা জরুরি কাজ আছে, এক্ষুনি যেতে হবে। তো তুমি একবারটি দেখে নিও কেমন? আমি চললাম, আর অপেক্ষা করতে পারবো না। চললাম, আমি দেখে নিও ভালো করে। খাম? কি পাঠালো নিরুপমা? কোনো লেখা নাকি? এ তো একটা চিঠি মনে হচ্ছে। শরৎদা, এখানে আর আসবেন না। আমাকে এভাবে আর নষ্ট করবেন না। মানে নষ্ট? নিরুপমাকে আমি? নিরুপমাও তাহলে এটাই বিশ্বাস করলো? বেশ, তোমার এই ইচ্ছেটাও আমি মাথা পেতে নিলাম নিরুপমা, মাথা পেতে নিলাম। কি হে ভায়া, হ্যাঁ, তোমার দরজা খুললো শেষমেশ। আর কদিন গেলেই তো জোর করে বদ্যি নিয়ে আসতুম। এ কি গো, সব বাঁধা চাঁদা করে ফেলেছ দেখছি। তা কোথাও যাচ্ছ নাকি? হ্যাঁ ভাই, এই একটু কলকাতায় যাচ্ছি। হ্যাঁ, ভাগ্যের সন্ধানে। সে কি হঠাৎ আবার কি হলো? ভাগলপুরে বসে থাকলে সরস্বতী আসতে পারেন, কিন্তু লক্ষ্মী আসছেন না জি। ওখানে একবার যাই, দেখি যদি কপালে কিছু জুটে যায়। ও আচ্ছা, তো আবার ফিরবে তো? যাতে ফিরতে না হয় সেই শুভেচ্ছাই জানাও ভাই। সে কি? কাল ভোরে গাড়ি, তাই আজই ডেকে পাঠালাম। কি বলছো তুমি? শুধু একটা অনুরোধ, রাখবে? হ্যাঁ নিশ্চয়ই, কি বলো। আমার ঠিকানাটা তোমাকে দিলে নিরুপমার লেখাগুলো আমাকে পাঠাতে পারবে? লেখা? যদি খুব অসুবিধে না হয়।
না না, অসুবিধে কিসের, নিশ্চয়ই পাঠাবো ভাই। কিন্তু কিন্তু নীরু কি আর লিখবে? তার বৌদিদির কাছে শুনলাম কোন বৈষ্ণব গুরুর কাছে নাকি সে দীক্ষা নেবে। নিরুপমাকে বলো দুনিয়ায় এই একটা শরৎদাই তার লেখার অপেক্ষায় থাকবে চিরকাল। আর তারপর শরৎচন্দ্রের সঙ্গে নিরুপমা দেবীর আর কখনো দেখা হয়নি। তাই গল্পটা এখানেই শেষ হতে পারত, কিন্তু হলো না। কলকাতায় স্থিত হতে না পেরে শরৎচন্দ্র এবার বার্মা গেলেন। তার একান্ত অনিচ্ছা সত্ত্বেও ভারতী পত্রিকায় বরদিদি ছাপানো হলো। সেই উপন্যাস বই হয়েও বেরোল। এরপর একে একে ভারতবর্ষ, যমুনা, সবুজপত্র সমস্ত প্রতিষ্ঠিত পত্রপত্রিকায় একের পর এক কালোজয়ী লেখা লিখতে লাগলেন শরৎচন্দ্র। আর নিরুপমা? না, সাহিত্য জগৎ থেকে তখনও তিনি সরে যাননি। প্রত্যাখ্যান, অন্নপূর্ণার মন্দির, দিদি, আলেয়া, বিধিলিপি, একের পর এক অসংখ্য গল্প লিখছেন তিনি। পাচ্ছেন কুন্তলীন পুরস্কার। তবে সেই সঙ্গে বিস্তর অপমানও ধেয়ে আসছে তার দিকে। তার অন্নপূর্ণার মন্দিরে নাকি শরৎচন্দ্র চট্টোপাধ্যায়ের ছায়া। এমনকি নিরুপমা দেবীর বাদবাকি গল্পেও শরৎচন্দ্র চট্টোপাধ্যায়ের ছায়া খুঁজতে শুরু করেছে বাংলার পাঠক সমাজ। কিন্তু আশ্চর্যের কথা হলো, নিরুপমা একদিন শরৎচন্দ্রকে যে চিঠি লিখেছিলেন তার উপন্যাসের নায়িকাও ঠিক সেই চিঠির ভাষাতেই কথা বলেছে। নিরুপমা দেবীর লেখা দিদি উপন্যাসের উমার মুখ দিয়ে তিনি বলিয়েছেন, যাও, তুমি যাও, কেন এসব বললে, কেন এসেছিলে? না, আমি শুনব না, তুমি যাও। আর কি অদ্ভুত দেখুন, শরৎচন্দ্র কিন্তু তার পল্লী সমাজে তার রমার মুখে সেই একই কথা বসালেন। সেখানে রমা বলছে, আমি মিনতি করছি রমেশদা, আমাকে সব দিকে নষ্ট করো না, তুমি যাও। নিরুপমার লেখাগুলো কি শরৎচন্দ্র পেতেন? ঠিক জানা যায় না। তবে সুদূর বার্মায় বসে যে সেই লেখার অপেক্ষাতেই থাকতেন তিনি, সে কথা কখনো গোপন করেননি। নিজের ডায়েরির পাতায় শরৎচন্দ্র লিখেছেন, সে যা লিখে তার একটুখানি অংশ মনে মনে আদায় করে নদীর ধারে জেটির ওপর বসে পরিপাক করি, আর কামনা করি যেন বেঁচে থেকে ভালো জিনিসের স্বাদ গ্রহণ করতে পারি। আরও অদ্ভুত কথা কি জানেন? বিখ্যাত শরৎচন্দ্র চট্টোপাধ্যায়ের জন্মদিনে ইউনিভার্সিটি ইনস্টিটিউট হলে সংবর্ধনা সভায় একটি গান লিখে দেবার জন্য সেই নিরুপমা দেবীর কাছেই আবদার গিয়েছিল। নিরুপমা কিন্তু ফেরাননি। আপন অন্তরের কোন গহন থেকে কয়েকটি শব্দ তুলে এনে লিখেছিলেন, তুমি যে মধুকর কমল বনে, আহরিয়ানো মধু আপন মনে। প্রণয় বড় মধুর, আর শ্রদ্ধাও বড় মধুর। একে অন্যের সঙ্গে এই যে দূরত্ব, এই যে নীরবতা, এর মাঝখানে একবার এসে দাঁড়িয়েছিলেন সে যুগের নতুন লেখিকা রাধারানী দেবী। তিনি তখন নবীন সাহিত্যিক। সবে সবে নরেন দেবের সঙ্গে তার বিয়ে হয়েছে। সাহিত্যের ক্যালেন্ডারে তখন অনেকগুলো বছর পেরিয়ে গেছে। গল্প, উপন্যাস, সামাজিক আন্দোলন, রাজনীতি সব ছেড়ে নিরুপমা দেবী তখন বৃন্দাবনে একেবারে একা, ঠিক এক যোগিনীর মতো থাকেন তিনি। শরৎচন্দ্রের প্রিয় উত্তরসূরি রাধারানী আর নরেন দেবকে দেখে সেই একবারে নিজের সব আগল খুলে ছুটে এসে তাঁদের জড়িয়ে ধরে বলেছিলেন, রাধারানী দেবী আর নরেন দেব তো তাঁর শরৎদার খুব প্রিয়, তাই তাঁরাই তাকে দেখতে এসেছেন বলে তার যে কি আনন্দ হচ্ছে তা তিনি বোঝাতে পারছেন না। কিন্তু ওই একবারই, আর কখনোই বোধহয় এতটা আবেগ দেখাননি নিরুপমা। কঠিন সংযমের সাধনা করছেন যিনি, তিনি এরপর বরাবরের মতো চুপ করে গেলেন।
আর শরৎচন্দ্রকে তার জীবনের শেষ প্রান্তে বালিগঞ্জের বাড়িতে নিরুপমা দেবীর কথা শুনিয়েছিলেন রাধারানী আর নরেনদেব। সমস্তটা শুনেছিলেন শরৎচন্দ্র নিশ্চুপ হয়ে বসে, আর তারপর বলেছিলেন, সারা জীবনই তো তিনি বারব্রত ধর্মকর্মের আড়ালে রেখে দিলেন নিজেকে। একদা যিনি স্বেচ্ছায় আমার লেখার গার্জেন হয়ে উঠেছিলেন, তাঁর সেই গার্জেনগিরি আর পেলাম কোথায়? সেই অভিভাবককে আর শরৎচন্দ্র পাবেন কি করে? নিজেকে নিঃশেষ করে দেওয়ার সাধনার কথাটা এক ডায়েরির পাতায় লিখে রেখেছিলেন নিরুপমা। লিখেছিলেন, হায় নাথ, এ প্রচণ্ড ধারা সমস্ত জগৎটা ভাসিয়ে ছুটে গিয়ে পড়বে কোন বাসনার কোন অতল গহ্বরে, বাসনার কোন অতল কূপে। না প্রভু, তা হতে দিও না। নাও, তুমি আমায় টেনে নাও। আমার মহাসমুদ্র আমার এ মনকে সবলে আকর্ষণ করে তোমার পানে নিয়ে চলো। তোমার আকর্ষণের উপরে সে তুচ্ছ বাসনাকে জয়ী হতে দিও না। এই ডায়েরির কথা শরৎচন্দ্র জানতেন কি না, ইতিহাস তার সাক্ষ্য দেয় না। হয়তো জানতেন না, ভাগ্যিস। নইলে তাঁর সাধারণ মেয়েরাও এমন অসাধারণ প্রেমে উত্তীর্ণ হতেন কি করে? শুনলেন শরৎচন্দ্র চট্টোপাধ্যায়ের জীবনের এক সত্যি প্রেমের কাহিনী অবলম্বনে গল্প হে নিরুপমা। নটার গল্প, গল্পে গল্পে জমজমাট। আমাদের এই চ্যানেলটি শেয়ার ও সাবস্ক্রাইব করুন। বেল আইকন প্রেস করতে ভুলবেন না কিন্তু।